আমি পদ্মজা। লিখেছেন ইলমা বেহেরোজ। পর্ব 50। গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে, মারিয়া। পরন্ত বিকেলের শীতল বাতাসে শরীর কাটা দিচ্ছে। পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেয়। নিচতলায় এসে ফরিনার ঘরে যায়। ফরিনা কাঁথা সেলাই করছিলেন। পদ্মজাকে দেখে 2 পা ভাঁজ করে বসলেন। বললেন, তুমি আইছো? পদ্মজা ঘরে ঢুকতে ঢুকতে বলল, জি আম্মা। কাঁথা সেলাই করছিলেন নাকি? আমি সাহায্য করি। না না, তুমি এসব পারবা না, সুই লাগবো হাতে। কিছু হবে না আম্মা, প্রতিদিনই সেলাই করা হয়। ফরিনা অবাক হয়ে জানতে চাইলেন, তুমি কাঁথা সেলাও? পদ্মজা হেসে বলল, ওই একটু। কে রে, আমরা থাকতে তুমি শিলাও কে রে? তোমার সৎ আম্মাই তো নকশি কাঁথা শিলায়। হ্যাঁ, থাকতে তোমার সেলাই করা লাগে কে রে? পদ্মজা ফরিনার হাত থেকে সুই টেনে নিয়ে বলল, আব্বা মারা যাওয়ার পর 2 বছর আমি কেমন অবস্থা ছিলাম জানিনি তো। সে অবস্থায় আমার পক্ষে আমার পরিবারের জন্য কিছু করা সম্ভব ছিল না। তখন বাসন্তী পর হয়েও, সৎ মা হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নিলেন। কিন্তু উনি যতটুকু করতেন ততটুকুতে পরিবার চলতে গিয়ে হিমশিম খেত। তাই আমিও চেষ্টা করেছি একটু যদি নকশি কাঁথার পরিমাণটা বাড়ানো যায়। পদ্মজার ফুলের পাপড়ির মতো ফোলা ফোলা 2টি ঠোঁটে অল্প হাসি। সেই হাসিতে পরমা সুন্দরীর মুখমণ্ডল অল্প আভায় আলোকিত। ফরিনা অবাক হয়ে সেই হাসি দেখেন। মন দিয়ে কাঁথায় ফুল তুলছে পদ্মজা। দাঁত দিয়ে সুতা কেটে ফরিনার দিকে তাকালো সে। তার প্রতিমার মতো নিখুঁত চোখ নাক। ফরিনার তাকিয়েই আছেন। পদ্মজা ডাকলো, আম্মা। ফরিনার সম্বিত ফিরল। তিনি প্রশ্ন করলেন, তুমি নাকি শহরে কাম করো? পদ্মজা হাসলো, বলল, করা হয়। প্রেমাপ্রান্ত 2 জনেই পড়াশোনা করে। পড়ালেখার কত খরচ! আর পূর্ণা তো পড়ালেখার চেয়ে বেশি খরচ করে ফেলে শাড়ি অলংকার কিনতে গিয়ে। আম্মা নেই, বাধা থাকে না, তাই চাকরি নিতে হলো। আম্মা নেই, বাধা দিতে কষ্ট হয়। আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেন আমার 3 ভাই বোনকে। টাকা তো থাকে না, তাই চাকরি নিতে হলো। 2 বোনের বিয়ে দিতে হবে না? আমার ফরজ কাজ বাকি, তার জন্য টাকা জমাতে হচ্ছে। আর উনার নকশি কাঁথার টাকার সাথে বেতনের কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দেই। বেশ ভালোই চলছে। উনি আছেন বলেই আমার মাথার উপরের চাপটা কমেছে। বাসন্তী অনেক ভালা। আমি হের চেয়ে 4 বছরের বড়। মেলা সম্মান করে আমারে। আচ্ছা, আমির তোমারে বাইরে কাম করতে দিছে? এ প্রশ্নে পদ্মজা কপাল চাপড়ে বলল, আর বলবেন না আম্মা, কি যে যুদ্ধ করতে হয়েছে। শেষমেশ রাজি হয়েছেন। কিন্তু ওনার অফিসে নাকি চাকরি করতে হবে। ওনার অফিসে চাকরি নিলে উনি আমাকে কোনো কাজ করতে দিতেন। টাকা ঠিকই মাস শেষে দিতেন। ঘুরে ফিরে স্বামীর টাকায় বাপের বাড়ি খায় কথাটা আত্মসম্মানের সাথে লেগে যেত। এ নিয়ে 3 দিন আমাদের ঝগড়া ছিল। আলাদা থেকেছি, কেউ কারো সাথে কথা বলিনি। ফরিনা বেশ আগ্রহ পাচ্ছেন। উৎসুক হয়ে জানতে চাইলেন, এরপরে কি হইল? কাম করতে দিছে কেমনে? এরপর 3 দিন পর এসে বলল, চাকরি পেয়েছে একটা, 6 ঘন্টা কাজ, হিসাব রক্ষকের পদ, বেতন ভালো। জানেন আম্মা, আমি ভীষণ অবাক হয়েছি। এত কম সময়ের চাকরি, আবার বেতনও তুলনায় বেশি। এরপর জানতে পারি উনার পরিচিত একজনের অফিসে চাকরি বন্দোবস্ত উনিই করেছেন। উনি চান না আমি বেশি সময় বাইরে থাকি। আবার জেদ ধরেও বসেছিলাম। এভাবেই সব ঠিক হয় ইনশাল্লাহ। আম্মা, পূর্ণার বিয়েটা ধুমধামে হয়ে যাবে। প্রেমার তো দেরি আছে, অনেক পড়বেও। ফরিনা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর বললেন, আল্লাহ 1000 বছর বাঁচায় রাখুক। আম্মা, রুম্পা ভাবি কি 3 তলায়? আজ দেখতে যাব ভাবছি। চাবি কার কাছে? ফরিনা মুখ গুমট করে বললেন, হেই ঘরে যাওয়ানোর দরকার নাই, রিদওয়ান চাবি দিব না।
ওরা আর আমাদের দাম দেয় না, যেমনে ইচ্ছা চলে। দিবে না মানে কি? আপনি গুরুজন, আপনাকে দিতে বাধ্য। চাইছিলাম একবার, যা ইচ্ছা কইয়া দিছে। ফরিনার মুখে আধার নেমে আসে। তিনি নির্বিকার ভঙ্গিতে আবার বললেন, চাবি চাওয়ানের লাইগ্যা রিদওয়ান হের আম্মারেও মারছে। পদ্মজার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে কি মায়ের গায়ে হাত তুলছে? ফরিনা কাঁথা সেলাই করতে করতে বললেন, নিজের মা আর কই থাইকা? এই স্যার আর মাথা খারাপ, অমানুষ। বাড়ির অন্যরা কিছু বলেনি। অন্যরা কারা? আব্বা, চাচা, বড় ভাই কেউ কিছু বলেনি। বাকিদের কথা জানি না। তোমার শ্বশুর তো নিজেই শকুনের বাচ্চা। পদ্মজা চমকে তাকালো। ফরিনাও চকিতে চোখ তুলে তাকান। তিনি মুখ ফসকে বলে ফেলেছেন। দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। পদ্মজা প্রশ্ন করার আগে ফরিনা বললেন, পূর্ণায় গাছে উঠছে। সকালে আসারডা খাইলো, বিকেল ওইতেই গাছে উঠটা গেছে। সেরিডারে কয়ডা মাইট দিও? পদ্মজা স্পষ্ট বুঝতে পেরেছে তার শাশুড়ি আগের কথাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সে আগ বাড়িয়ে কথা বলতে পারল না। মৃদু কণ্ঠে বলল, আমি আসি আম্মা। যাও। পদ্মজা দরজা অবধি এসে ফিরে তাকালো। ফরিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন। পদ্মজা ঘর ছাড়তেই তিনি যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। পদ্মজা উদাসীন হয়ে হাঁটছে। ফরিনা কেন নিজের স্বামীকে শকুনের বাচ্চা বললেন? পদ্মজা দ্রুত নিজেকে সামলে নিল। এখন এসব ভাবা যাবে না। রিদওয়ানের কাছ থেকে চাবি নিতে হবে। সে দ্রুত পায়ে হেঁটে রিদওয়ানের ঘরের সামনে আসে। দরজায় শব্দ করতেই ওপাশ থেকে রিদওয়ানের কণ্ঠ ভেসে আসে, কে? পদ্মজা জবাব না দিয়ে আরো জোরে শব্দ করলো। রিদওয়ান কপাল কুঁচকে দরজা খুলল। পদ্মজাকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায়। ঠোঁটে হাসি ফুটে ওঠে। মোটা হয়েছে আগের চেয়ে। গাল ভর্তি ঘন দাড়ি। এক দুটো চুল পেকেছে। সে খুশিতে গদগদ হয়ে বলল, আরে বাপরে, পদ্মজা আমার দুয়ারে এসেছে। পদ্মজা সোজাসুজি বলল, রুম্পা ভাবির ঘরের চাবি দিন। রিদওয়ান দরজা ছেড়ে দাঁড়ালো। বলল, এতদিন পর এসেছো, আবার আমার ঘরের সামনে? ভেতরে আসো, বসো, এরপর কথা বলি। আমি আপনার সাথে কথা বলতে আসিনি। দয়া করে চাবিটা দিন। চাবি তো দেব না। কি সমস্যা? রিদওয়ান পদ্মজার কাঁধে হাত রেখে বলল, আরে ঘরে আসো তো আগে। পদ্মজা এক ঝটকায় রিদওয়ানের হাত সরিয়ে দিল। চোখ গরম করে তাকিয়ে বলল, চাবি দিন। চোখ দিয়ে তো আগুন ঝরছে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি না। চাবি আমি দেব না। দেবেন না? রিদওয়ান আর মোড়া ভেঙে আয়েশি ভঙ্গিতে বলল, না। পদ্মজা আর কথা বাড়ালো না, চলে গেল। রিদওয়ান পিছু ডেকেছে। সে শুনেনি। মগাকে দিয়ে পাথর নিয়ে 3 তলায় আসে। মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল। পদ্মজা বুঝতে পারে তাহলে এই ঘরেই রুম্পা আছে। সে দরজার সামনে এসে দাঁড়াতেই মদন বলল, কিছু দরকার ভাবি? পদ্মজা নির্বিকার ভঙ্গিতে বলল, তালা ভাঙবো। মগা, তালা ভাঙ। মদন দরজার সামনে দাঁড়ায়। বলে, রিদওয়ান ভাইয়ের কাছে চাবি আছে, তার কাছ থেকে লইয়া আসেন। তালা ভাঙেন না। উনি আমাকে চাবি দেননি, তাই আমি তালা ভাঙবো। আপনি সরে দাঁড়ান। না ভাবি, এটা হয় না। আমার উপরে এই ঘরটার ভার দিছে, আপনি সরে দাঁড়ান। পদ্মজা কথাটা বেশ জোরেই বলল। মদন হাওলাদার বাড়ির বউয়ের সামনে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না। সে দৌড়ে নিচে যায়। বাড়ির সবাইকে গিয়ে বলে, পদ্মজা তালা ভাঙছে। খলিল আলমগীর, আমির, রিদওয়ান, ফরিনা, আমিনা ছুটে আসেন। ততক্ষণে পদ্মজা তালা ভেঙে ফেলেছে। আমির হন্তদন্ত হয়ে এসেই প্রশ্ন করলো, তালা ভাঙলে কেন? আপনার ভাই আমাকে চাবি দেননি। আমার রুম্পা ভাবির সাথে দেখা করার ইচ্ছে হচ্ছিল, তাই ভেঙেছি। এটা অসভ্যতা। তোমারে ভালা ভাবছিলাম। সেরি মানুষের এত তেজ, অবাধ্যতা ভালা না। পদ্মজা এক নজর খলিলকে দেখলো, এরপর রুম্পার ঘরে ঢুকলো। রুম্পা ঘরের মাঝে মেঝেতে উপুর হয়ে পড়ে আছে। লম্বা চুল এখন ঘাড় অব্দি। কে কেটে দিয়েছে? যেন চুল না ময়লা, ঝাড়ু। পদ্মজা দৌড়ে রুম্পার পাশে এসে বসে। রুম্পা শাড়ি ঠিক করে দিয়ে ডাকলো, ভাবি, ভাবি, শুনছো ভাবি? রুম্পার সাড়া নেই।
গলায় হাতে পায়ে মারের দাগ। ফরিনা দেখে চমকে যান। রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কেলায় মারছে বৌডারে? আল্লাহ গো, কেমনে মারছে? রক্ত শুকাইয়া পাথর হইয়া গেছে। এর লাইগা আমরারে রুম্পার কাছে আইতে দাও না তোমরা? বৌডা তোমরারে কি করছে, পাগল মানুষ? ফরিনা বাড়ির পুরুষদের দিকে চেয়ে কেঁদে বললেন। আমিনা দূরেই দাঁড়িয়ে আছেন। তিনি বরাবরই অন্যরকম মানুষ, অহংকারী, হিংসুক, অন্যদের ভালো দেখতে পারেন না। রানীর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর আরো বেশি খামখেয়ালি হয়ে উঠেছেন। পদ্মজা আমিরের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? অন্যরা পাষাণ, আপনি তো পাষাণ না। ভাবিকে বিছানায় তুলে দিন। পদ্মজার কথায় আমির রুম্পাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। আমির, ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায়। তারা অসন্তুষ্ট। খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে অনেক কিছু বললেন। পদ্মজা সেসব কানে নেয়নি। সে শুধু অবাক হয়, মানুষগুলোর প্রতি ঘৃণা হয়। সে রুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমিরকে বলে কবিরাজ নিয়ে আসতে। আমির চলে যায়। ফরিনার কাছ থেকে পদ্মজা জানতে পারলো তিনি 2 বছর পর রুম্পাকে দেখছেন। কখন চুল কাটা হয়েছে জানেন না। পদ্মজা জানতে চাইলো, কেন এত ভয় পান বাড়ির পুরুষদের? একটু শক্ত করে কথা বলে ভাবিকে দেখতে আসতে পারলেন না? ভাবির মা বাপের বাড়ি কোথায়? ওনারা মেয়ের খোঁজ নেন না। রুম্পার মা বাপ নাই, ভাই আছে 2টা। ভাইগুলা আগেই খোঁজ নিত না। পাগল হোনার পর থেকে নামও নেয় না। মানুষ এত স্বার্থপর কি করে হয় আম্মা? ফরিনা রুম্পার শাড়ির ময়লা ঝেড়ে দেন, ঘরদোর পরিষ্কার করেন। রুম্পার জ্ঞান ফিরে, কিন্তু কথা বলার শক্তিটুকু নেই। সে ড্যাব ড্যাব করে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, যেন পদ্মজার জন্য অপেক্ষায় ছিল। পদ্মজার জন্যই বেঁচে আছে। কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না। কতদিন ধরে তাকে পানি ছাড়া কিছু দেওয়া হচ্ছে না। ক্ষুধার চোটে মাটি খেয়েছে। পেট খারাপ হয়ে পুরো ঘর নষ্ট করেছে। বমি করতে করতে ক্লান্ত হয়ে গতকাল থেকে সে অজ্ঞান। তবু কেউ এসে দেখেনি। পদ্মজার চোখের জল আপনা আপনি পড়ছে। রুম্পার কষ্ট তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে। ফরিনা ও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো। এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো। চুলে তেল দিয়ে দিল। খাওয়া শেষে রুম্পা বিছানায় নেতিয়ে পড়ে। শরীরের শক্তিটুকু আসতে সময় লাগবে, একটু ঘুমালেই হতো। পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও ভাবি। রুম্পার দুর্বল 2টি হাত পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইছে। পদ্মজা টের পেল। সে রুম্পার 2 হাত শক্ত করে ধরে বলল, তোমাকে ছেড়ে যাব না, থাকবো আমি। রুম্পার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজা মুছে দিল। ফরিনাকে বলল, আম্মা, আমি আমার ঘর থেকে আমার কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে আসি, আর ওনাকে বলে আসি আপাতত আমি রুম্পা ভাবির সাথে থাকবো। যাও তুমি, আমি এইখানে আসি। পদ্মজা বেরিয়ে গেল। বারান্দা পেরোবার সময় আলোক ঘরের সামনের উঠানে চোখে পড়ল। সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোল্লাছুট খেলছে। পূর্ণার পরনে শাড়ি। মেয়েটা এত দোষী হলো কি করে? সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল। সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই। রানী এক দলের নেতা, পূর্ণা অন্য দলের। 2 দলের নাম শাপলা আর গোলাপ। প্রতি দলে 6 জন করে। বাচ্চাগুলোর বয়স 9 থেকে 10 এরকম। আলোক ঘরের বারান্দায় চেয়ারে বসে আছে। মৃদুল আলোক ঘর থেকে বেরিয়ে বলল, এই বাচ্চারা, আমিও খেলতাম। রানী বলল, না না, তোরে নিতাম না। পূর্ণা মৃদুলকে দেখে অন্যদিকে চাইলো। তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে। মৃদুল আরেকটু এগিয়ে এসে বলল, ডরাইতাছস? ডরানিরই কথা। এই মৃদুলের সাথে কেউ পারে না। আর তুই তো মুটকি, কেমনে পারবি? আমি তোর 4 মাসের বড়। সম্মান দিয়া কথা ক। মাঝখান থাইকা সর, খেলতে দে। ধুর, তোর শরীর এখন খেলার সময়, আর তুই খেলতাছস? সর। এই বোয়াল মাছ, তোমার দলের একটারে বাদ দিয়া আমারে লও। এই মুটকিরে 100টা গোল্লা না দিলে আমি বাপের ব্যাঠা না।
আমি বাপের ব্যাটা না। পূর্ণা হা করে তাকায়। তাকে বোয়াল মাছ টাকা হচ্ছে, এজন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে। দেখতে চকচকে সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছা টাকার অধিকার বাঘিনী পূর্ণা দিয়ে দিবে? কখনো না। সে তেলি বেগুনে জ্বলে উঠে বলল, আমাকে আপনার কোন দিক দিয়ে বোয়াল মাছ মনে হচ্ছে? পূর্ণাকে কথা বলতে দেখে মৃদুল হাসলো, রসিকতা করে বলল, আরে কালী বেয়ান, বেআইন দেখি কথা কইতেও পারে। পূর্ণা আহত হলো, এক হাতে নিচের গাল ছুঁয়ে ভাবলো, সে কি কালী ডাকার মতো কালো? বাঘিনী রূপটা মুহূর্তে নিভে গেল। তার চোখ দুটি ছলছল করে উঠে। যাকে পছন্দ করলো সেই কালী বলছে? পূর্ণা থম মেরে দাঁড়িয়ে রইল। রানী বলল, মৃদুল্লে সর কইতাছি, খেলতে দে। আমিও খেলাম। এই আন্ডা তুই বাদ, তোর বদলে আমি বেআইনের দলের হয়ে খেলাম। মৃদুলের এক কথায় ন্যাড়া মাথার ছেলেটি সরে দাঁড়ায়। মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো। এরপর পূর্ণাকে বলল, কালী বেআইন, তুমি আগে যাইবা নাকি আমি আগে যাবো? পূর্ণা মিনমিনিয়ে বলল, আমি খেলবো না। রানী দূর থেকে বলল, দেখছস মৃদুল্লা, তুই খেলার মাঝে ঢুকছস বললা পূর্ণা খেলতো না। সব সময় কেন খেলা নষ্ট কইরা দেস তুই? মৃদুল সেসব কথায় ভ্রুক্ষেপও করল না। সে রসিকতার স্বরেই বলল, আরে বেআইনের শক্তি ফুরাইয়া গেছে, আর খেলতে পারবো না। এই আন্ডা তুই আয়, বেআইন খেলবো না। তুই আজ হারবি রে আপা। রানী আত্মবিশ্বাসের সাথে বলল, আমার দলই জিতবো। আগে আগে চাপা মারিস না, আমার মতো দেখাইয়া দে। এই পেটওয়ালা তুই আগে যা। পূর্ণা ব্যথিত মন নিয়ে আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের পথে পা রাখে। সে কালো, সে জানে, কিন্তু কেউ কালী বলবে তার খুব খারাপ লাগে। আল্লাহ কেন তাকে সৌন্দর্য দিলেন না? একটু ফর্সা করে দিলে কি হতো? তার আপার মতো কালো রঙে সবাই সৌন্দর্য কেন খুঁজে পায় না? পূর্ণা দুই হাত দিয়ে দুই চোখের জল মুছে। অভিমানী মন থেমে থেমে কাঁদছে। এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পরেছিল সে। দরকার নেই এই চকচকে পুরুষ। কেউ তাকে কালী বললে সে ভীষণ রাগ করে, ভীষণ।